হ্যালো বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন কিছু ঘটনা নিয়ে যা আপনার নিউজ ফিডে হয়তো ছোট্ট একটা হেডলাইন হিসাবে এসেছে, হয়তো আপনি স্কিপও করে গেছেন, কিন্তু এর পেছনের ঘটনাটা বিশাল, অনেক বড়। ইউরোপে একজন রাজনীতিবিদ চাইছেন রাশিয়ার সাথে আবার কথা বলতে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী এগিয়ে চলেছে তার ম্যাডম্যাক্স বাহিনী নিয়ে। ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে নতুন কি কথা বললেন, আর ব্রিটেন সমুদ্রে রুশ জাহাজ আটকাতে চাইছে, যাকে রাশিয়া বলছে আধুনিক যুগের জলদস্যুতা। শুনতে অদ্ভুত লাগছে, এই সব কিছু কিন্তু একসাথে জুড়ে আছে। বন্ধুরা রেডি হয়ে যান, দেখে আসি যখন ইউরোপ, রাশিয়া আর আমেরিকা নতুন খেলায় নামলো। প্রথমে শুরু করে ফ্রান্স থেকে, প্যারিসে সেই আপনারা প্যারিস শুনে ফ্রান্স শুনে প্রথমেই তো রোমান্টিক, আপনার একটা রোমান্টিক ভাব চলে আসবে, কিন্তু এখানে রোমান্টিক ভাবের কোনো জায়গা নেই বন্ধুরা। ফ্লোরিয়ান ফিলিপো, দ্য প্যাট্রিয়টস পার্টির নেতা, এই মানুষটার কথা, এই মানুষটা সোশ্যাল মিডিয়ায় একটা বোমা ফেলে দিয়েছেন। তিনি বলেছেন, চলুন সবাই এই পাগলামি শেষ করি। কিসের পাগলামি? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, নিষেধাজ্ঞা সবকিছু নিয়ে। রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে আবার কথা বলি, নিষেধাজ্ঞা তুলে নেই, বাণিজ্য শুরু করি, সব কিছু শুরু হোক নতুন করে। কি দারুণ দারুণ সব কথা। এই ভদ্রলোকটা ভালো বুদ্ধির উদয় হলো, সাধু সাধু। তবে ইউরোপের অন্য দেশের পশ নেতারা যারা টাইভাবে টাইট করে, কোটটা একটু পশ করে চলে, সে নেতারা কি বলবেন এটা নিয়ে তো এখনো জানা যায়নি কিছু। জানলে অবশ্য আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একজন রাজনীতিবিদের বক্তব্য, নাকি ইউরোপের মানুষের মনের কথা, হৃদয়ের কথা? দেখুন, যখন 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হলো, পুরো ইউরোপ এক হয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলো। কিছু ভাবুক বা না ভাবুক, আর বেটা তোরা তো ভাবার দরকার ছিল তোমাদের, যে রাশিয়ার তেল গ্যাস দিয়ে তোমাদের ঘর চলে, সংসার চলে, দেশ চলে। এখন টের পাও যখন ঢুকতেছে না গ্যাস তেল। সবাই তখন ভাবলো এই চাপে রাশিয়া হাঁটু কেড়ে বসবে, কিন্তু 3 বছর শেষ হয়ে 4 বছর পর কি দেখা যাচ্ছে? ইউরোপের শক্তি সংকট। এই শক্তি মানে আর্মি শক্তি তো আছে, তারপরে জ্বালানি শক্তির কথা বলা হয়েছে, এরপর আছে মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম বাড়ছে। ইউরোপের জিনিসপত্রের প্রতিটা জিনিসপত্রের দাম বেশি দামে কিনতে হয়, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস নাই, তেল নাই, কি দিয়ে চালাবে? তাও কিছু কিছু ইউরোপিয়ান দেশ ডার্ক ফিল্ডের মাধ্যমে রাশিয়ার তেলই অন্য দেশের মাধ্যমে বেশি দামে কিনতে হয়। তাহলে বুঝুন। আবার জার্মানিতে বড় বড় রাসায়নিক কোম্পানি প্লান্ট বন্ধ করছে, কারণ গ্যাস পাচ্ছে না। ফ্রান্সে সাধারণ মানুষ ইলেকট্রিসিটি বিলের জন্য হিমশিম খাচ্ছে। আর এদিকে রাশিয়া, তারা চীন, ভারত, মধ্যপ্রাচ্যের সাথে নতুন বাজার খুলে ফেলেছে। বাবা ভাবতে হবে, তাদের সাথে পুতিন আছে, পুতিনের ব্রেন আছে। ফিলিপো যেটা বলছেন, সেই ভদ্রলোক, আই লাইক হিম, ইজ ভেরি জেন্টলম্যান। সেটা হলো তারা নিজেদের পায়ে কুড়াল মারছেন। তিনি চাইছেন প্রতিটি ইউরোপীয় দেশ তাদের নিজস্ব জাতীয় স্বার্থ দেখো। সাধারণ কথা ভাই, আমি অন্য দেশের যুদ্ধ চলতেছে, কেন আমার পকেটের টাকা কাইটটা অন্য দেশে দিব? আমার দেশের জনগণ যেখানে ভালো নাই, সেখানে আমি এই 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 বিলাসিতা দেখাবো কেন? এখন ভুগো। নিজের দেশের বিক্ষোভের মুখে পড়েছে ইউরোপের নেতারা। আর এদিকে ইউএর এই কালেকটিভ পলিসি ইউরোপকে এক সংকট থেকে আরেক সংকটে ঠেলে দিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। ইউরোপের ভেতর এখন ক্র্যাক দেখা গেছে, ভাঙন মানে একদম। হাঙ্গেরি, স্লোভাকিয়া, এসব দেশ আগে থেকে ভিন্ন মত পোষণ করছে, এরা পুতিনের সঙ্গে রয়েছে। এখন ফ্রান্সের মতো দেশেও এই কণ্ঠস্বর শোনা যাচ্ছে, মানে পশ্চিমের ইউনিটি আর আগের মতো নাই, পুরা ক্র্যাকডাউন। ইতিমধ্যে আপনারা জানেন যে ফ্রান্স ঘোষণা করেছে তারা যে কোনো সময় ন্যাটো থেকে বের হয়ে আসবে, কারণ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প একটা তো গিট্টু লাগাই দিছে অলরেডি। সে গিট্টু না ছুটলে ফ্রান্স বের হয়ে যাবে, তখন বুঝবেন খেলা। এবার ঘুরে আসি ব্যাটল ফিল্ড থেকে। কোথাকার ব্যাটল ফিল্ড? ইউক্রেন, রাশিয়া। এবার সরাসরি চলে যায় যুদ্ধক্ষেত্রে। ডনেক্স পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন স্পষ্টভাবে জানিয়েছেন। কি জানালেন ভদ্রলোক? রুশ বাহিনী এখন স্লাভিনিয়াস থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। এটা ভাবা যায়? এখান থেকে আপনার এইখানে ঢুকে পড়লো। স্লাভিনিয়াস কেন এত গুরুত্বপূর্ণ বন্ধুরা, এটা ভাবতে পারেন। কেন বলছি? অযথা টাইম ওয়েস্ট করছি? না না না, এটা ডানবাস অঞ্চলে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ শহর। 2014 সালে যখন পুরো সংকটটা শুরু হয়েছিল, স্লাভিনিয়াস ছিল একদম পিন পয়েন্টে, কেন্দ্রবিন্দুতে। যদি এই শহর রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, পুরো ডানবাসের ছবিটাই একেবারে বদলে যাবে।
গ্রিসিনো, বেতলস্কে এসব জায়গায় তীব্র লড়াই চলছে। একই সাথে রুশ সেনারা দেবোপেলিয়ের দিকে এগোচ্ছে, যেটা ইউক্রেনীয় বাহিনীর একটা গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব। মানে এখান থেকে, ওই জায়গাটা থেকেই তাদের সাহায্য আসে, সব ধরনের আর্টিলারি আসে, খাবার আসে, এভরিথিং ইউ নিড ইন দ্য ব্যাটলফিল্ড। এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন আপনারা, রাশিয়া ধীরে ধীরে কিন্তু নিয়মিত অগ্রসর হচ্ছে। পশ্চিমা মিডিয়া প্রথম দিকে বলতো ইউক্রেন জিতছে, রাশিয়া হারছে, কিন্তু ম্যাপের দিকে তাকালে দেখবেন রাশিয়া আসলে কি করছে, তারা পদ্ধতিগতভাবে এগিয়ে যাচ্ছে। কনস্তান্তিনোভকা এলাকায় অগ্রগতি হচ্ছে, ক্লেবান বিগ জলাধারের আশেপাশে পজিশন নেওয়া হচ্ছে। এগুলো ছোট ছোট জায়গার নাম মনে হতে পারে আপনার কাছে, আপনি যদি আমার এই ভিডিওটা দেখার সময় যদি গুগল সার্চ করেন, কিন্তু সামরিক দৃষ্টিকোণ থেকে এগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানেই আসছে আসল প্রশ্ন, আসল খেলা, পশ্চিমা অস্ত্র সাহায্য যথেষ্ট কিনা। F-16 ফাইটার জেট, প্যাট্রিয়ট মিসাইল, ট্যাঙ্ক সব দিয়েও ইউক্রেন মাটিতে যুদ্ধটা ঘুরিয়ে দিতে পারছে না। কেন? হোয়াই? কারণ যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, লজিস্টিক, ম্যান পাওয়ার, মোরাল সব দরকার। আর সবচেয়ে বড় কথা, রাশিয়া এই যুদ্ধকে দীর্ঘমেয়াদী চিন্তা করে যাচ্ছে, সেভাবে তারা এগোচ্ছে। আর তাদের লিডার হচ্ছে দ্য গ্রেট পুতিন, এটা মনে রাখতে হবে বন্ধুরা। এবার আসে ট্রাম্পের গ্রিনল্যান্ড ড্রামায় নতুন কি যোগ হলো। ট্রাম্প বলছেন ডেনমার্ক গ্রিনল্যান্ডে রুশ হুমকি ঠেকাতে ব্যর্থ হয়েছে। ন্যাটো 20 বছর ধরে বলছে, কিন্তু ডেনমার্ক কিচ্ছু করেনি, নো। তাই এখন আমেরিকাকে দায়িত্ব নিতে হবে। আর এটা শুধু কথা না, ট্রাম্প ঘোষণা দিয়ে তার নিজের ন্যাটো বন্ধুদের উপর অর্থনৈতিক চাপ দিচ্ছে, এটা অভূতপূর্ব। মজার ব্যাপার হলো 1946 সালেও আমেরিকা গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিল, $100 মিলিয়ন অফার করেছিল ওই আলাস্কা কেনার আগে পরে। ডেনমার্ক সে সময় রিজেক্ট করেছিল। ট্রাম্প সেই পুরনো স্বপ্ন আবার দেখছেন, কিন্তু এবার পদ্ধতি একেবারে আলাদা। অর্থনৈতিক চাপ দিচ্ছেন, ন্যাটো বন্ধুদের বিরুদ্ধে ট্যারিফ বসাচ্ছেন। এগুলো আসলে পুরো পশ্চিমা জোটের ভিত্তি নড়িয়ে দিচ্ছে। তারা আর ইউক্রেনকে কি সাহায্য করবে? তারা তো নিজেরাই ব্যস্ত। সমুদ্রে আধুনিক জলদস্যুতা কি হচ্ছে আসলে সেখানে, তাহলে তো এটা জানা দরকার। চলুন শুনে আসি বন্ধুরা। এবার সবচেয়ে বিস্ফোরক বিষয়, ব্রিটেন রুশ জাহাজ আটকাতে চাইছে। রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কেলিন বলছেন এটা আধুনিক যুগের জলদস্যুতা, একদম পাইরেটিক। কি হয়েছিল ভাই? জানুয়ারি 7 তারিখে মনে আছে, আটলান্টিক মহাসাগরে একটা রুশ তেলবাহী ট্যাঙ্কার মারিনেরা, যেটা বেলা 1 নামেও পরিচিত, সেটাকে আমেরিকা আটকাতে চাইলো। ব্রিটেন সাহায্য করলো। কিভাবে? ব্রিটেন তাদের এয়ার বেস ব্যবহার করতে দিল, গোয়েন্দা বিমান পাঠালো জাহাজ ট্র্যাক করতে, এমনকি রয়্যাল ফ্লিটের ট্যাঙ্কার টাইট ফোর্স পাঠালো কোথায়? সাহায্যের জন্য। এখন ব্রিটেন আরো এক ধাপ এগিয়ে যেতে চাইছে, একটু সাহস বাড়ছে তো, একটা ট্যাঙ্কার ধরছে। বিবিসির রিপোর্ট অনুযায়ী তারা 2018 সালে স্যাংশন অ্যান্ড মানি লন্ডারিং অ্যাক্ট ব্যবহার করে সামরিক শক্তি দিয়ে রুশ জাহাজ আটকানোর লিগ্যাল ভিত্তি খুঁজে পেয়েছে। আপনারা খুঁজতে থাকেন, আপনারা পুতিন দিবনে। রাশিয়ার রাষ্ট্রদূত কেলিন বলছেন এটা ব্ল্যাক বিয়ার্ড অ্যাওয়ার্ড টিচের যুগে ফিরে যাওয়ার মতো। 1700-এর দশকে জলদস্যুরা সমুদ্র জাহাজ লুট করতো। আপনারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখছেন না? সেই ঘটনা কিন্তু রাশিয়া বলছে, তারা মানে ব্রিটিশ আমেরিকা এই শুরু করছে। আজকে ব্রিটেন সেই একই কাজ করতে চাইছে, শুধু লিগ্যাল ওয়েতে, আইনের নামে। কেলিন সতর্ক করে দিয়েছেন। কেলিন মানে কে? রাশিয়া। ব্রিটেন আর সমুদ্রের শাসক নিয়ে এই ধরনের পদক্ষেপের পরিণতি ভোগ করতে হবে তাদের একদম। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে চলুন। উন্মুক্ত সমুদ্রে যে জাহাজ আইনসম্মতভাবে চলাচল করছে তার বিরুদ্ধে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করুন। খুবই সফিস্টিকেটেড কূটনীতিক ল্যাঙ্গুয়েজ তিনি ব্যবহার করেছেন, কিন্তু পুতিন তো এগুলা ধারে কাছ থেকে যাবে না। এমন ব্যালিস্টিক মিসাইল দিবে তখন সমুদ্র থেকে পালাইব কে? ব্রিটিশরা। এখানে আসল বিষয় কি জানেন? আসল বিষয়টা হইল পশ্চিমারা যে কোনো উপায়ে রাশিয়াকে আটকাতে চাইছে, নিষেধাজ্ঞা কাজ করছে না, তাই এখন সরাসরি জাহাজ আটকানোর ফোন দিয়ে আসছে, কিন্তু এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সব ঘটনাগুলো কিভাবে একসঙ্গে জোড়া লাগলো বন্ধুরা? এতক্ষণ আমরা 4টা আলাদা আলাদা ঘটনা দেখলাম, এখন বলি কিভাবে এগুলো সব যুক্ত হয়ে গেলে। এগুলো কিন্তু সব এক সুতায় গাঁথা মালা একটি। প্রথম বিষয়, পশ্চিমা ঐক্য ভাঙছে। ফিলিপোর মতো রাজনীতিবিদরা বলছেন রাশিয়ার সাথে কথা বলতে। হাঙ্গেরি, স্লোভাকিয়া নিজস্ব পথ নিচ্ছে,
নিজের দেশ রক্ষা করার জন্য ট্রাম্প নিজের বন্ধুদের উপর ট্যারিফ বসাচ্ছে। ট্রাম্প যা ইচ্ছা তাই করতে পারে। এই যে ক্র্যাক, এই যে ভাঙন, এটা রাশিয়ার জন্য আরো সুবিধা করে দিচ্ছে। সেকেন্ড পার্ট, মাঠে রাশিয়া শক্তিশালী অবস্থানে, স্লাভেনিয়ক্সের কাছাকাছি চলে গেছে, দেবোপোলিসের দিকে এগোচ্ছে। যুদ্ধক্ষেত্রে যার শক্তিশালী পজিশন, আলোচনার টেবিলও তার দর কষাকষির ক্ষমতা বেশি। থার্ড, মানে তৃতীয় বিষয়টি হচ্ছে ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যু। এটা দেখাচ্ছে আমেরিকা মনে করছে নতুন কোল্ড ওয়ার আসছে, আর্কটিক হবে নতুন ব্যাটেলফিল্ড, বরফের উপরে যুদ্ধ। ওয়াও, হোয়াট এ ফ্যান্টাস্টিক সিন হবে সেটা। রাশিয়া চীনের বিপরীতে আমেরিকার পজিশন নিচ্ছে। আর ফোর্থে কি আছে? জাহাজ আটকানোর ঘটনা। এটা দেখাচ্ছে পশ্চিম মরিয়া হয়ে উঠেছে। যখন নর্মাল পদ্ধতিতে কাজ করে না তখন এক্সট্রিম মেজাজে যাওয়া যায়, কিন্তু এটা আন্তর্জাতিক নিয়ম কানুনকে একেবারে দুর্বল করে দিচ্ছে। ইউরোপের অর্থনৈতিক সংকট, শক্তি সংকট, মূল্যস্ফীতি, শিল্প কারখানা বন্ধ, এগুলো পলিটিক্যাল প্রেশার তৈরি করছে। মানুষ প্রশ্ন করছে তারা কার জন্য এই মূল্য দিচ্ছে। আর ষষ্ঠ বিষয় গ্লোবাল সাউথ, ভারত, চীন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এরা পশ্চিমের সাথে সুর মেলাচ্ছে না। তারা নিরপেক্ষ থাকছে বা রাশিয়ার সাথে বাণিজ্য করছে এবং তারা করেই যাচ্ছে। মানে বিশ্ব আর ইউনিপোলার নেই, একেবারে নেই। তারা কি করছে? তারা নিজেদের দেশে অর্থনীতি বাঁচানোর জন্য রাশিয়া থেকে কম মূল্যে গ্যাস তেল কিনছে। এই জন্য এই দেশগুলো টিকে আছে। যারা কিনছে না ইউরোপের মতো দেশগুলো, তাদের অবস্থা খারাপ। এই জন্য তারা নিষেধাজ্ঞা উঠাই দিতে হবে। এই যে স্যাংশন বলেন, নিষেধাজ্ঞা বলে, এম্বার্গো বলেন, এগুলা উঠাই নেওয়ার চেষ্টা করতেছে যাতে তারা আবার স্বাভাবিক পর্যায়ে ব্যবসা করতে পারে। এখন প্রশ্ন হলো বন্ধুরা, সামনে কি হতে পারে? আমি তিনটি সম্ভাবনা দেখছি। সিনারিও 1, আলোচনার টেবিল, ট্রাম্প বলছেন যুদ্ধ শেষ করবেন। যদি আমেরিকা সত্যি চাপ দেয়, ইউক্রেন হয়তো আলোচনায় বসতে বাধ্য হবে, কিন্তু শর্তগুলো কি হবে? রাশিয়া তো ছাড় দেবে না। ডানবাস, ক্রিমিয়া, এগুলো নিয়ে কি হবে? সিনারিও 2, যুদ্ধটা আরো লঙ্গার ভার্সন হবে, দীর্ঘায়িত হবে। যুদ্ধ চলতেই থাকবে, কিন্তু ধীরে ধীরে পশ্চিমের সাপোর্ট কমে যাবে। ইউরোপীয় জনগণ বিভক্ত হয়ে যাচ্ছে, আরো হবে। রাজনৈতিক পরিবর্তন আসবে, আরো আসবে। আর রাশিয়া ধৈর্য ধরে এগোতে থাকবে তার পাগলা ম্যাডম্যাক্স বাহিনী নিয়ে। সিনারিও 3, এসকেলেশন, এটা সবচেয়ে বিপজ্জনক। কেন? ন্যাটো সরাসরি জড়িয়ে পড়ে, ব্রিটেনের জাহাজ আটকানো, ফ্রান্সের সৈন্য পাঠানো, এগুলো বাড়তে থাকে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের একেবারে বাইরে চলে যায়। আমার মনে হয় সবচেয়ে বেশি সম্ভাবনা সিনারিও 2, কারণ কেউ সরাসরি বড় যুদ্ধ চায় না, কিন্তু কেউ আবার হারতেও চায় না। তাই একটা লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট চলতে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিশ্লেষণ, যেটা শুরুতে আলাদা আলাদা খবর মনে হয়েছিল। দেখলেন সব কিভাবে একই লাইনে সংযুক্ত হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতিতে কিছুই দুর্ঘটনাক্রমে হয় না। প্রতিটি মুভ ক্যালকুলেটেড, একদম হিসাব করে। ফ্রান্সের রাজনীতিবিদদের মানে পলিটিশিয়ানদের বক্তব্য, ইউক্রেনের যুদ্ধক্ষেত্র, ট্রাম্পের গ্রিনল্যান্ড ফ্যাক্টর, ব্রিটেনের জাহাজ আটকানো, এগুলো সব একটা বিগ পিকচার বা বিগ গেমের অংশ আপনি বলতে পারেন। আর আমরা যারা সাধারণ মানুষরা, আমরা দেখছি কিভাবে বিশ্বের ক্ষমতার ভারসাম্য পাল্টাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। আপনি কি মনে করেন এই সংকটের সমাধানটা আসলে কি? শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে। আর চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ভেনেজুয়েলা, ইতালি, স্পেন, ডেনমার্ক, ইউরোপ, রাশিয়া, লাটভিয়া, ইউক্রেন, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, গতকাল আমি একটা ভিডিও করেছিলাম, কোথায়? খবর সংযোগে। সেখানে ছিল রাশিয়া বা পুতিন যেই বলেন, তারা কি দেউলিয়ার পথে যুদ্ধ চালিয়ে নিতে পারবে? যদি আপনারা এখন সেই ভিডিওটা না দেখে থাকেন, আফসোস করেন না, আপনারা আমার এই ভিডিওটা দেখার পরে আবার সেখানে চলে যান, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরো চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।